আজকে আমরা থার্মাল পাওয়ার জেনারেশনের একটা প্রবলেম নিয়ে আলোচনা করবো, যেটা বেসড অন দ্য র্যাঙ্কাইন সাইকেল। তো তার আগে দেখো, তোমার যে বেসিক সার্কিট যেটা ছিল এখানে বয়লার থেকে তোমার যে স্টিম তৈরি হয়েছে সেটা যাচ্ছে টারবাইনে। টারবাইন স্টিম টারবাইন থেকে বেরিয়ে আসছে, এটা হচ্ছে টারবাইনের আউটলেট, এটা ছিল ইনলেট। তাহলে টারবাইন থেকে বেরিয়ে আসার পর কোথায় যাচ্ছে? কন্ডেন্সারে। কন্ডেন্সার থেকে যাচ্ছে পাম্পে, এবং পাম্প সেটা আবার যে কন্ডেন্সেড ওয়াটারটাকে পাম্প করে বয়লারে পাঠাচ্ছে। তাহলে আমি যদি এই টারবাইনের ইনলেট এই পজিশনটাকে 1 নাম দিই, এটাকে 2 নাম দিই, এবং এটাকে 3 নাম দিই, এবং এটাকে 4 নাম দিই, তাহলে দেখো কি হবে। তাহলে আমার যে থার্মাল এফিসিয়েন্সি বলতে কি বোঝায়, কোন একটা প্ল্যান্টে থার্মাল এফিসিয়েন্সি মানে কি হবে, সেটা যদি এটা থার্মাল এফিসিয়েন্সি আমি বলতে চাই, তাহলে তুমি যে ওয়ার্ক ডানটা পেতে চাইছো, মানে তোমার যে আউটপুটে তুমি কি পেতে চাইছো, তুমি চাইছো তোমার টারবাইন ওয়ার্ক ডান করুক, তাহলে টারবাইনের ওয়ার্ক ডান। কিন্তু টারবাইনের ওয়ার্ক ডান, আর তুমি দেখো এই টোটাল সিস্টেমে তোমাকে টারবাইন যেমন তোমাকে ওয়ার্ক ডান দিচ্ছে, তুমি কিছু পাচ্ছ, সেরকম ভাবে তোমাকে একটা জায়গায় ইনভেস্ট করছে, যেটা হচ্ছে পাম্পে তোমাকে ইলেকট্রিক্যাল এনার্জি দিতে হচ্ছে, এখানে ডাব্লিউপি তোমাকে ইনপুট করতে হচ্ছে, আর হোয়ারএস টারবাইনের ক্ষেত্রে তুমি পাচ্ছ। তাহলে তোমার নেট যে ওয়ার্ক ডানটা সেটা কত হয়ে গেল? নেট ওয়ার্ক ডান সেটা হয়ে গেল ডাব্লিউ নেট, সেটা হয়ে যাবে তোমার টারবাইন ওয়ার্ক ডান যেটা তুমি পাচ্ছ, মাইনাস তোমাকে যেটা ইনভেস্ট করেছে সেটা হচ্ছে ডাব্লিউপি। আচ্ছা, এটা গেল। এবং এই তোমাকে কমপ্লিট ওয়ার্ক ডান করতে এই বয়লারের মধ্যে তো কিছু পরিমাণ তোমাকে হিট অ্যাড করতে হয়েছিল। তো এই দুটোর যে রেশিও সেটাকেই বলা হয় থার্মাল এফিসিয়েন্সি। তার মানে এই ডাব্লিউ নেট ডিভাইডেড বাই কিউ ইন, মানে তুমি যে পরিমাণ হিট দিলে এবং তার এই পরিমাণ হিট দেওয়ার ফলে তোমার যে পরিমাণ নেট ওয়ার্ক ডান হলো, সেই দুটোর যে রেশিও সেটাকে বলা হচ্ছে থার্মাল এফিসিয়েন্সি। এবার দেখো, থার্মাল এফিসিয়েন্সি তুমি বুঝলে তাহলে যে টারবাইন ওয়ার্ক ডান করছে আর পাম্পে তোমার ইনভেস্ট করতে হচ্ছে, ডাব্লিউটি মাইনাস ডাব্লিউপি ইজ ইকুয়াল টু ইওর ডাব্লিউ নেট। কিন্তু তুমি কিভাবে ডাব্লিউটি পাবে আর কিভাবে ডাব্লিউপি পাবে সেটা একটু দেখে নাও। দেখো, তোমাকে যদি এই পয়েন্টে কখনো প্রেসার বা টেম্পারেচার কোনো একটা প্যারামিটার দেয়া থাকে, তাহলে তুমি স্টিম টেবিল ইউজ করে এখানকার এনথালপি বার করতে পারবে, এই যে স্টিম আছে সেখানকার এনথালপি বার করতে পারবে। এই তারপরে দেখো, টারবাইনের আউটলেটে তুমি যদি এখানে যদি কোনো প্যারামিটার তোমার জানা থাকে, তো সেখানের মাধ্যমে তুমি সেখানকার এনথালপি বার করতে পারবে। এবার ইউনিট মাসের জন্য টারবাইনের ওয়ার্ক ডান কি হবে? ধরো এই পয়েন্টের যে এনথালপি সেটা যদি H1 হয়, আমি এই পয়েন্টের নাম দিয়েছি H1, 1 দিয়েছি, এটাকে 2 দিয়েছি, তাহলে এই পয়েন্টের এনথালপি যদি H2 হয়, তাহলে এই দুজনের যে এনথালপির ডিফারেন্স সেটাই টারবাইন ওয়ার্ক ডান করেছে ফর ইউনিট মাস। আমি যদি মাস 1 কেজি ধরে নিই, তাহলে ডাব্লিউটি টারবাইন ওয়ার্ক ডান সমান কি হবে? এখানকার এনথালপি মাইনাস এখানকার এনথালপি। এবার তুমি বলবে এখানে কোনটা বড়? দেখো, স্টিমের ক্ষেত্রে এনথালপিটা অলওয়েজ বেশি, তারপর স্টিম টারবাইনে কিছু ওয়ার্ক ডান করেছে, তার মানে তারপরে H2 এর এনথালপি অলওয়েজ H1 এর থেকে কম। তাহলে টারবাইনের যে ওয়ার্ক ডান সেটা হয়ে গেল H1 মাইনাস H2। তুমি সিমিলারলি পাম্পের ওয়ার্ক ডান যদি ভাবো, তাহলে দেখো পাম্প কোথায় আছে? 3 আর 4 এর মাঝে আছে। এবার পাম্প করার পর তার এনথালপিটা একটু বাড়বে, তাহলে H4 এর এনথালপি আর এইখানে H3 এর এনথালপি, এই দুটো যদি তুমি ডিফারেন্স ক্রিয়েট করো, তাহলেই তুমি পেয়ে যাবে ইউনিট মাসের জন্য পাম্প ওয়ার্ক ডান। তাহলে দেখো, ডাব্লিউপি ওই জন্য লিখেছি H4 মাইনাস H3। তো সিমিলারলি আমরা এই কয়েকটা ফর্মুলার মাধ্যমে এই প্রবলেমটা করব। চলো কোশ্চেনটা আমরা দেখে নিই। দেখো, 2 বি এর কোশ্চেনটা বলছে, ইন অ্যান আইডিয়াল র্যাঙ্কাইন সাইকেল স্যাচুরেটেড স্টিম ভেপারস এন্টার্স অ্যাট দ্য টারবাইন অ্যাট 160 বার। মানে টারবাইনে যে ভেপারটা বা স্টিমটা এন্টার করেছে সেটা 160 বারে গেছে, মানে আমি যেখানে 1 পয়েন্টের কথা বলছিলাম। অ্যান্ড স্যাচুরেটেড লিকুইড এক্সিটস দ্য কন্ডেন্সার, এবং কন্ডেন্সার থেকে যখন লিকুইডটা মানে কন্ডেন্সেড ওয়াটারটা বেরিয়ে গেছে সেটা আছে 0.05 বারে, মানে এটা হচ্ছে আমাদের ছবি অনুযায়ী 0.3। দ্য নেট পাওয়ার আউটপুট অফ দ্য সাইকেল, এই টোটাল সাইকেল বা টোটাল প্ল্যান্টের পাওয়ার আউটপুট আমাকে বলে দিয়েছে। অ্যান্ড উই হ্যাভ টু ডিটারমাইন ফর দ্য সাইকেল দ্য থার্মাল এফিসিয়েন্সি, আমি থার্মাল এফিসিয়েন্সির ফর্মুলা বললাম, সেটা দ্বারা আমরা ডিটারমাইন করব। এবং দ্য স্টিম মাস ফ্লো রেট, কত পরিমাণ স্টিম ফ্লো হচ্ছে, অ্যান্ড দ্য স্পেসিফিক স্টিম কনজামশন, এই এসএসসি বা স্পেসিফিক স্টিম কনজামশন কি সেটাও আমরা দেখে নেবো। চলো তাহলে দেখো, কোশ্চেন অনুযায়ী বলছে টারবাইন ইনলেট যখন হচ্ছে তখন তার প্রেসার 160 বার, এবং কন্ডেন্সার থেকে যখন বেরিয়ে যাচ্ছে তখন তার প্রেসার 0.05 বার। এখানে এই সার্কিটের মধ্যে আর কোথাও কোনো রকম ডাটা আমাকে বলে দেওয়া নেই। তাহলে প্রথমত আমি যেটা করব, আমাকে যেটা করতে হবে, থার্মাল এফিসিয়েন্সি বার করতে গেলে ডাব্লিউ নেট চাই, ডাব্লিউ নেট বার করার জন্য ডাব্লিউটি মাইনাস ডাব্লিউপি চাই, এবং ডাব্লিউটি হচ্ছে H1 মাইনাস H2। তাহলে এইখানের তো আমি পেয়ে যাবো, এখানের এনথালপি কিভাবে পাবো আমি বলছি, কিন্তু এখানের কোনো ডাটা দেওয়া নেই, তাই এখানকার জিনিসপত্র আমি খোঁজার চেষ্টা করব প্রথমত। তাহলে দেখো, তোমার গিভেন ডাটা মানে অ্যাট দ্য পয়েন্ট 1 এর তোমার প্রেসার দেওয়া আছে কত? 160 বার। এবার তোমার
এখানে প্রেসার বলা আছে, তার মানে এবং এখানে কি ছিল, স্টিম এসেছিল এবং সেটা স্যাচুরেটেড স্টিম এসেছিল। তাহলে তুমি স্টিম টেবিলে যাও, স্টিম টেবিলে গিয়ে স্যাচুরেটেড স্টিমের করেসপন্ডিং প্রেসার দেখো 160 বার, এবং 160 বারে কি কি ডাটা পাবে দেখো, তোমার ওখানের যে এনথালপি, এবার স্টিম মানে কি, স্টিম সে গ্যাসিয়াস ফর্মে আছে, যদি দেখো তিনটে ডাটা তোমার লেখা থাকে HF, HG, HFG। HG মানে হচ্ছে গ্যাসিয়াস, আমার যখন স্টিম আমি তখন HG নেব। HFG মানে এই এনথালপি অফ ইভাপোরেশন সেটা, এবং HF হচ্ছে যদি ফ্লুইড হয়। তাহলে আমার এখানে কি আছে, স্টিম আছে, তাহলে আমি বেসিক্যালি এখান থেকে HG চেক করব 160 বারে স্যাচুরেটেড স্টিম টেবিলে। আমি তোমাদের নিয়ে দেখাবো কিভাবে স্টিম টেবিল দেখায়। তো এখান থেকে আমি HG বার করে নেব এবং এখান থেকে আমি কি বার করব, HFG বার করব। সিমিলারলি আমি পয়েন্ট 3 এর ক্ষেত্রে আমার গিভেন ডাটা দেয়া আছে, প্রেসার দেয়া আছে, প্রেসার কত দেয়া আছে 0.05 বার। তো এখান থেকে আমি যা যা পাবো, এখান থেকে ধরো আমি কি পেতে পারি, আমি এখানে কি হবে, এখানে তখন ফ্লুইড হয়ে যাবে কারণ এটা তো ওয়াটার না, তাহলে HF নেব, এই F ফর ফ্লুইড, G ফর গ্যাস, ঠিক আছে। HF নেব আমি, HFG পাবো, ইভেন এখানকার এন্ট্রপি পাবো, SF পাবো, SFG পাবো। তো এই ডাটাগুলো আমি তোমাদের স্টিম টেবিল থেকে নিয়ে আসে খাবো। দেখো আমি গেছি স্টিম টেবিলে, স্যাচুরেটেড ওয়াটার অ্যান্ড স্টিম প্রেসার টেবিল। প্রেসার টেবিলে কেন গেলাম, কারণ আমার এখানে প্রেসার বলা আছে, সেই জন্য। কত প্রেসার, আমার প্রথমে 160 বারে যায়, তাহলে 160 বারে গেলাম। 160 বারের করেসপন্ডিং যাচ্ছে, আমি এখান থেকে আমার এনথালপি বার করব। এনথালপি কার নেব, স্টিমের নেব, কারণ আমার 1 নম্বর পয়েন্টে 160 বারে স্টিম ছিল, তাহলে HG নেব। HG এর ভ্যালু কত দেখো 2584.9, এবং এটার ইউনিট হচ্ছে কিলোজুল পার কেজি। এবং এর করেসপন্ডিং আরেকটা কি নেব না, এই 160 বারে, এই দেখো 160 বারে এদিকেও লেখা আছে সুবিধার জন্য, 160 বারে আমি এখান থেকে এনট্রপির ভ্যালু নেব, এবং এনট্রপি SG নেব না SF নেব, আমার যেহেতু স্টিম তাই আমি SG নেব। SG এর ভ্যালু দেখো 5.253। এবার এই তোমার ভ্যালুগুলো একটু ডিফার করতেও পারে তোমার স্টিম টেবিল অনুযায়ী, বাট 5 থেকে 6 এরকম ভ্যালুই ডিফার করবে, তার থেকে বেশি নয়। চলো তাহলে আমি এই ডাটাগুলো লিখে নিই। দেখো তাহলে এখানে আমি 0.05 বারে দেখছি, 0.05 বারের রেসপেক্টে আমার কি চাই, আমার দেখো 0.05 বার কোথায় ছিল, এই 3.3-তে, মানে তখন ওয়াটার হয়ে গেছে। তাহলে আমি ফ্লুইড নেব আর HFG নেব। দেখো HF এর ভ্যালু কত 137.8, HFG এর ভ্যালু কত 2423.8। সিমিলারলি আমি SF আর SFG নেব, কারণ যেহেতু কনডেন্সেড ওয়াটারটা আমার ফ্লুইড, তাহলে 0.476 এবং 7.920 SFG এর ভ্যালু। চলো আমরা এই ডাটাগুলো লিখে নিই, তারপর বোঝাবো এগুলো কেন নিচ্ছি। চলো দেখো তাহলে আমি প্রত্যেকটা ডাটা ওখান থেকে লিখে নিলাম, যে এই করেসপন্ডিং প্রেসার HF, HFG, SF, SFG। তুমি বলবে এগুলো আমরা কেন লিখছি। দেখো তোমার যে কোনো প্রপার্টিকে, সেটা এনথালপি প্রপার্টি হতে পারে, সেটা এনট্রপি প্রপার্টি হতে পারে, বা আমি Y যদি প্রপার্টি নিই, Y সমান লেখা যায় YF প্লাস X ইনটু YFG। তুমি বলবে YF তো বুঝলাম যে ফ্লুইডের ক্ষেত্রে তার যেটা হবে, সে যে প্রপার্টি, আমি যদি এনথালপির কথা বলি এনথালপি, আর এনট্রপির কথা বলি এনট্রপি। YFG তোমার ল্যাটেন্ট হিট অফ ভেপোরাইজেশন বা ইভাপোরেশন যেটা হবে, বা YFG সেটা যার হবে। কিন্তু এক্সটা কি না, এক্সটা হচ্ছে ড্রাইনেস ফ্যাকশন। যেহেতু আমরা স্টিম নিয়ে কাজ করছি, তাহলে একটা স্টিমের মধ্যে কোনোভাবে ময়েশ্চার কন্টেন্ট থেকে যেতে পারে, তাহলে তার ওই ময়েশ্চার কন্টেন্টের যে পরিমাণটা সেটা ডিটারমাইন করার জন্য একটা ফ্যাক্টর হচ্ছে ড্রাইনেস ফ্যাকশন। ড্রাইনেস ফ্যাকশন যত ভালো তত তোমার স্টিমটা ভালো, তার মানে স্টিমের মধ্যে ময়েশ্চার কন্টেন্টটা কম। অ্যাকচুয়ালি যেটা হয়, খুব হাই প্রেসার হাই টেম্পারেচারে যখন তুমি স্টিমকে টারবাইন ব্লেডের উপর ফেলছো, তখন খুব অল্প পরিমাণ যদি ড্রপলেটসও সেখানে চলে যায়, সেটা টারবাইন ব্লেডের পক্ষে ক্ষতিকারক। তাই অলওয়েজ চেষ্টা করা হয় ড্রাইনেস ফ্যাকশনকে বেশি রাখার। তাহলে ড্রাইনেস ফ্যাকশন হচ্ছে এখানে এটা এক্স। এবার দেখো তোমার এই ডাটাগুলো জানা তুমি কোথা থেকে পেলে, জাস্ট স্টিম টেবিল থেকে পেলে। এবার আমার কি চাই, আমার এই অ্যাট দা পয়েন্ট 2 এর এনথালপি আমার জানা নেই, কিন্তু অ্যাট দা পয়েন্ট 1 এর এনথালপি এটা কি হবে। দেখো অ্যাট দা পয়েন্ট 1 এর এনথালপি এখানে কি ছিল, স্টিম ছিল, তাই এই করেসপন্ডিং প্রেসারের যে HG এর ভ্যালু, G মানে কি গ্যাসিয়াস বা স্টিম, তাহলে সেটাই হয়ে যাবে এখানকার H1। তাহলে দেখো এখানে HG এর ভ্যালু কত পেয়েছি 2584.9 কিলোজুল পার কেজি। তুমি ইউনিটটা লিখবে, আমি এখানে লিখছি না। তাহলে দেখো তোমার এই পয়েন্টের এনথালপি যদি তুমি H2 পেয়ে যাও, তাহলে H1 মাইনাস H2 করে তুমি ইউনিট মাসের জন্য টারবাইন ওয়ার্ক ডান পেয়ে যাবে, যেটা আমার প্রথম উদ্দেশ্য এখানে করা। এবার আমি তোমায় বললাম এই প্রপার্টিগুলো ইউজ করে তুমি এখানে H2 যদি পেতে চাও, তাহলে তোমায় কি করতে হবে, দেখো তোমার এই ড্রাইনেস ফ্যাকশন X এর প্রয়োজন পড়বে, কারণ তুমি জানো H2 তুমি লিখতেই পারো HF প্লাস XHFG।
কিন্তু তোমার এইচএফ জানা, এখানে এইচএফ জানা, এইচএফজি জানা, এইচএফজি জানা, কিন্তু এক্সটা জানা নেই। তাই এক্সটা কিভাবে ফাইন্ড আউট করবো চলো সেটা দেখে নিই। চলো দেখো, তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, টারবাইনের ক্ষেত্রে যদি আমি আইডিয়াল র্যাঙ্কাইন সাইকেল বা আইডিয়াল টারবাইন বলি, মানে সেখানে যদি কোনো রকম লস না হয়, তাহলে টারবাইনের ক্ষেত্রে যে এক্সপ্যানশনটা হয় সেটা হয় আইসেন্ট্রপিক এক্সপ্যানশন। মানে টারবাইনের আগে আর টারবাইনের পরে তার এন্ট্রপিটা সেম থাকে। মানে পয়েন্ট 1 এর এন্ট্রপি আর পয়েন্ট 2 এর এন্ট্রপি, পয়েন্ট 1 এর এন্ট্রপি যদি S1 বলি, পয়েন্ট 2 এর এন্ট্রপি যদি S2 বলি, তাহলে সেই দুটো স্থির থাকে, সেই দুটো সেম থাকে। তাহলে আমি এখন পয়েন্ট 2 এর কিছু জানতে পারি বা না পারি, S2 টা জানি। কিভাবে জানি? কারণ S2 S1। এবার তুমি S1 বলবে কোথা থেকে জানো? S1 মানে এই পয়েন্টের প্রেসার দেওয়া আছে, তুমি সেখান থেকে এন্ট্রপি পেয়েছো। কিসের এন্ট্রপি পেয়েছো? Sg পেয়েছো। এবার তোমাকে যেমন বললাম এই যে এই পয়েন্টের Hg টাই হচ্ছে এখানকার H1, সিমিলারলি এই পয়েন্টের Sg টাই হবে এখানকার S1। কেন হবে? কারণ এখানে কি আছে? স্টিম আছে। তাহলে S অফ G মানে স্টিমের যে এন্ট্রপিটা সেটাই হবে এখানে S1। তাহলে S1 S2, সেটা কত হয়ে গেল? দেখো 5.253। এটা তুমি তোমার থেকে স্টিম টেবিল থেকে পেয়েছো। তাহলে দেখো তোমার এন্ট্রপি এখন জানা। আবার তোমাকে বলেছিলাম কোন প্রপার্টিকে আমি লিখতে পারি SF প্লাস X SFG। তাহলে আমি যদি এখন এন্ট্রপির কথা বলি, তাহলে দেখো এন্ট্রপিটা কি? এই 2 নম্বর পয়েন্টের যে এন্ট্রপি S2 সেটা সমান কি হয়ে যাবে? SF প্লাস X SFG। তোমার আগের SF জানা, SF এর ভ্যালু কত? SF এর ভ্যালু আমি পেয়ে যাব এখান থেকে, স্টিম টেবিল থেকে নিয়ে নিচ্ছি। এবং SF হচ্ছে এখানে, দেখো SF এর ভ্যালু এখানে, এবং SFG এর ভ্যালু আমি এখান থেকে পেয়ে গেছি। এই পয়েন্টের SF এবং SFG পেয়ে গেছি। তাহলে 2 নম্বর পয়েন্টের দেখো S2 আমার জানা। S2 কোথা থেকে জানা? এই যে S1 এর যা এন্ট্রপি, S2 এর ট্রাই এন্ট্রপির ভ্যালু জানা, আমার SF এর ভ্যালু জানা, আমার SFG এর ভ্যালু জানা। তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেট করে নাও x কি হয়ে যাবে? S2 SF ডিভাইডেড বাই SFG। চলো এটা ক্যালকুলেট করে বলছি কত। চলো তাহলে দেখো আমি x পেলাম S2 SF ডিভাইডেড বাই SFG। তাহলে S2 এর ভ্যালু বসালাম। S2 এর ভ্যালু দেখো কত ছিল? 5.253। SF এর ভ্যালু কত? SF এর ভ্যালু হচ্ছে এখানে 0.476, SFG এর ভ্যালু 7.920। এটাকে অ্যানসার বার করলাম। আর x এর মানে ড্রাইনেস ফ্যাকশনের ভ্যালু পেলাম 0.603। এবার আমার যা উদ্দেশ্য ছিল এখানকার শুধুমাত্র তাহলে আমার ড্রাইনেস ফ্যাকশনটা এবং এন্ট্রপির মাধ্যমে ড্রাইনেস ফ্যাকশন পেয়ে গেলাম। তাহলে আমি এখানকার এনথালপি সেটা লিখতে পারবো এখানকার HF আর HFG দিয়ে যে ফর্মুলা, মানে এনথালপি H2 2 নম্বর পয়েন্টের এনথালপি HF প্লাস X HFG। X এখন জানা 0.603, HF এর ভ্যালু এখানে জানা 137.8, HFG এর ভ্যালু আমার জানা 2423.8। তাহলে দেখো আলটিমেটলি ক্যালকুলেশন করলাম এবং আমি 2 নম্বর পয়েন্টের এনথালপি পেয়ে গেলাম কিলোজুল পার কেজিতে। তাহলে আমি এখন 1 নম্বর পয়েন্টের এনথালপি জানি এবং 2 নম্বর পয়েন্টের এনথালপি জানি। তাহলে টারবাইন ওয়ার্ক ডান ফর ইউনিট মাস সেটা সমান কত হয়ে গেল? H1 H2 হয়ে যাবে। H1 এর ভ্যালু কত দেখো? H1 এর ভ্যালু হচ্ছে 2584.9 মাইনাস H2 এর ভ্যালু কত দেখো? 1603। তাহলে এটা ক্যালকুলেট করে দেখো তোমার টারবাইন ওয়ার্ক ডান কত আসছে। তাহলে দেখো টারবাইনের যে ওয়ার্ক ডান পেলাম 981.9। এবার যেহেতু আমি এনথালপি ডিফারেন্স করছিলাম তাই এনথালপি ইউনিটটাই থাকবে কিলোজুল পার কেজি। এটার মানে হলো পার কেজির জন্য আমি এত কিলোজুল ওয়ার্ক ডান পাচ্ছি। চলো আমরা নেক্সট পার্টটা দেখে নিই। দেখো তাহলে আমি টারবাইন ওয়ার্ক ডান পেয়ে গেলাম। এবার দেখো পাম্প ওয়ার্ক ডান কি হবে? পাম্প ওয়ার্ক ডান তুমি দেখো দুটো ভাবে বার করতে পারো। একটা তুমি জানো যে এখানকার এনথালপি যেটা হবে H4, এখানকার এনথালপি যেটা হবে H3, সেই দুটোর ডিফারেন্সটাই হবে পাম্পের যে ওয়ার্ক ডানটা হয়েছে। আর একটা দেখো তোমার এখানে প্রেসার ডিফারেন্স তুমি এখানে জানো ছিল 160 বার এবং আলটিমেটলি এখানে গিয়ে দাঁড়িয়েছে 0.05 বার। তাহলে তুমি এটাও তো করতে পারো যে স্পেসিফিক ভলিউম অফ ওয়াটার, মানে এই পয়েন্টে যে ওয়াটার এসছে তাহলে স্মল v3 এটাকে বলে স্পেসিফিক ভলিউম অফ ওয়াটার এট দ্য পয়েন্ট 3, মানে এট দ্য পয়েন্ট 0.05 বারে সেইখানকার স্পেসিফিক ভলিউম এবং প্রেসার ডিফারেন্স কত? প্রেসার ডিফারেন্স এখানে P1 মাইনাস P3। এইখান থেকে তুমি কিন্তু পাম্প ওয়ার্ক ডানটা ক্যালকুলেট করতে পারবে। দেখো তাহলে আমি স্পেসিফিক ভলিউম বার করব কার না 0.05 এ। 0.05 এ স্পেসিফিক ভলিউম যেটা আসবে সেটা হয়ে যাবে 0.001005। তাহলে দেখো আমি এই স্যাচুরেটেড ওয়াটার এবং স্টিম প্রেসার টেবিল থেকেই পেলাম 0.05 বারে এর স্পেসিফিক ভলিউম। এবার ওয়াটারে কেন নিচ্ছি? কারণ পাম্পের আগে সেটা কিসে পরিণত হয়েছে? জলে পরিণত হয়েছে, কন্ডেন্সারের পরেই জলে পরিণত হয়েছে, তাই VF নিলাম। F ফর
তো তোমার যে ফ্লুইড, মানে এখানে ফ্লুইড বলতে ওয়াটারটা, আর জি হলে সেটা স্টিমের জন্য নিতাম, যদি স্টিমের জন্য চাইতো। আমার এটা দরকার ছিল, তাই আমি এটা নিয়ে নিলাম। তাহলে দেখো আমি স্পেসিফিক ভলিউম পেয়ে গেলাম স্টিম টেবিল থেকে, এবং প্রেসার ডিফারেন্স হচ্ছে 160 ও 0.05। এবার এটা তো ছিল বারে। এবার দেখো আমি সবকিছুই করছিলাম কিলো জুল পার কেজি এরকম, তাহলে এটাকে আমাকে কিলোতে করতে হবে। তাহলে বার থেকে আমি যদি কিলো পাস্কালে করতে চাই, তাহলে দেখো 10⁻² দিয়ে আমি গুণ করলাম। এটা তোমরা ইউনিটটা চেঞ্জ করে নেবে। তাহলে দেখো আলটিমেটলি এখান থেকে তুমি একটা ভ্যালু পাবে কিলো জুল পার কেজিতে। তাহলে এইভাবে আমি একটা পাম্প ওয়ার্ক ডান পেলাম। আরো একটা ভাবে পাম্প ওয়ার্ক ডান পেতে পারি, সেটা হচ্ছে H4 এখানকার এনথালপি মাইনাস H3 এখানকার এনথালপি বাদ দিয়ে। বাট তুমি বলছো একটাতে তুমি পাম্প ওয়ার্ক ডান পেয়ে গেছো, আর একটার কি প্রয়োজন? এবার দেখো তুমি এখানে কি পেয়েছো, তুমি এখানে WT পেয়ে গেছো, WP এখান থেকে পেয়ে গেছো। তোমার কি চাই? QN চাই, মানে কত পরিমাণ হিট তুমি এই বয়লারে দিয়েছিলে। এবার ধরো বয়লারের এই পজিশনটা 1, মানে কি আলটিমেটলি আমি বলতে পারি এখানে 1, কারণ এর মাঝে কোনো ইকুইপমেন্টস লাগানো নেই। তাহলে দেখো এই পয়েন্টটা 4, মানে এটাকেও আমি 4 বলতে পারি। তাহলে বয়লারে তুমি কিছু পরিমাণে হিট দিচ্ছ, তার ফলে এনথালপি, এখানে এনথালপি এট দ্য পয়েন্ট 1 এর এনথালপি কি হবে? H1, এট দ্য পয়েন্ট 4 এর এনথালপি কি হবে? H4। তাহলে কিছু পরিমাণ হিট দেওয়ার ফলে যে এনথালপিটা হবে সেটা অবশ্যই বেশি হবে। তাহলে এখানে যে পরিমাণ এই হিট তুমি ইনপুট করেছো QN, সেটা সমান কি বলতে পারি? তোমার এনথালপি কোথায় বেশি? H1 এর, মাইনাস এনথালপি কোথায় কম ছিল? H4 এর। তাহলে H1 মাইনাস H4 ইজ ইকুয়াল টু, তুমি করলে কিন্তু কত পরিমাণ হিট দিয়েছো সেটা পেয়ে যাবে। এবার এখানে যেহেতু H4 এর প্রয়োজন পড়ছে আর H1 এর প্রয়োজন পড়ছে, H1 টা তোমার জানা প্রেসার দেয়া আছে বলে, বাট H4 তুমি কোথা থেকে পাবে? সেই জন্য আমি কি করলাম, পাম্প ওয়ার্ক ডানটা একটা ভাবে পেলাম, এবং আরেক এখানে যে পাম্প ওয়ার্ক ডান পেয়েছি সেটা আমি এখানে ইউজ করব। H3 এর ভ্যালু আমার জানা, কারণ এখানে H3 এর প্রেসার জানা ছিল, সেটা স্টিম টেবিল থেকে পেয়েছিলাম। তাহলে আলটিমেটলি আমি H4 পেয়ে যাব, আর H4 পেয়ে গেলে QN পেয়ে যাব, তার ফলে আমার টোটাল থার্মাল এফিসিয়েন্সি পেয়ে যাব। চলো আমরা সেই ক্যালকুলেশন দেখে নিই। দেখো তাহলে আমি ক্যালকুলেশন করলাম, এবং W পাম্প ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম 16.074, এবং এটা পাবো কিলোজুল পার কেজিতে, মানে পার কেজির জন্য কত কিলোজুল আমার পাম্প ওয়ার্ক ডান হচ্ছে। এবার দেখো পাম্প ওয়ার্ক ডানের আরেকটা ফর্মুলা H4 মাইনাস H3। তাহলে এখানে দেখো তুমি H4 ইজ ইকুয়াল টু কি পাবে? W পাম্প প্লাস H3। এবার H3 কি ছিল না, 0.05 বারের যে HF ছিল সেটাই ছিল H3, যেটা তুমি আগেই বার করেছো স্টিম টেবিল থেকে 137.8। তাহলে 137.8 এবং পাম্প ওয়ার্ক ডান আমি অ্যাড করলাম, তার ফলে এই 4 এর এনথালপি পেয়ে গেলাম। এবার এখানকার এনথালপি আর এখানকার এনথালপি যে ডিফারেন্স, সেটাই হবে QN। তাহলে QN ইজ ইকুয়াল টু কি? H1 মাইনাস H4। আমি H1 এর ভ্যালু কত পেয়েছিলাম? 2584.9 ফ্রম দ্য স্টিম টেবিল, বিকজ এখানে প্রেসার বলা ছিল। আর H4 এখন ক্যালকুলেট করলাম 153.87। তাহলে দেখো আলটিমেটলি ক্যালকুলেট করে আমার QN চলে এলো 2431.07 কেজি, কিলোজুল পার কেজি। এবার চলো আমরা দেখে নিই তাহলে আমার টোটাল এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু কি আসছে। দেখো তাহলে আমি থার্মাল এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু W নেট বাই QN। তাহলে W নেট WT মাইনাস WP বাই QN। WT তুমি পেয়ে গেছো, W পাম্প আমি সবেমাত্র বার করেছি, এটা রাফলি এরকম এসেছিলাম, ডাটা কমপ্লিটলি ভুলে গেছি। QN তুমি এখানে যেটা ভ্যালুটা এসেছে বসাও, এবং দেখো আলটিমেটলি এফিসিয়েন্সি তোমার নিয়ার অ্যাবাউট 39% হবে। এটা তোমার ভ্যারিও করতে পারে 2 থেকে 3%, কারণ তোমার স্টিম টেবিল আলাদা হতে পারে, সেখানে ডাটা আলাদা গিভেন থাকতে পারে, এবং ক্যালকুলেশন একটু তোমার আলাদা হতে পারে। এবং দেখো নেক্সট কোশ্চেন চেয়েছিল নেক্সট পার্টে যে SSC মানে স্পেসিফিক স্টিম কনজাম্পশন। এই স্পেসিফিক স্টিম কনজাম্পশন মানে প্রতি ইউনিট পাওয়ার জেনারেট করতে, মানে 1 কিলোওয়াট আওয়ার ইলেকট্রিসিটি জেনারেট করতে তোমার কত পরিমাণ স্টিম, কত কেজি স্টিমের প্রয়োজন হয়, সেটাকে বলা হয় স্পেসিফিক স্টিম কনজাম্পশন। অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা, এই স্পেসিফিক স্টিম কনজাম্পশন হচ্ছে 1/W নেট। তাহলে তুমি W নেট পেয়েছো WT মাইনাস WP করে, তাহলে 1/W নেট লিখে দাও, তোমার ভ্যালু আসবে দেখবে 1.035 × 10⁻³ কিলো কেজি পার কিলোওয়াট আওয়ার। ইউনিটটা খেয়াল রাখবে যে প্রতি কিলোওয়াট আওয়ার পাওয়ার প্রডিউস করার জন্য কত কেজি স্টিমের প্রয়োজন হচ্ছে, সেটা হচ্ছে স্পেসিফিক স্টিম কনজাম্পশন। এবার দেখো তোমাকে লাস্ট কোশ্চেন, তোমার এই প্ল্যান্টের পাওয়ার আউটপুট বলে দিয়েছে 130 মেগাওয়াট। এবার দেখো আমি থ্রু আউট দা এই প্রবলেমের মধ্যে আমি যেটা করেছি 1 কেজির জন্য কত পরিমাণ তোমার ওয়ার্ক ডান হচ্ছে সেটা, তাই দেখবে আমাদের ইউনিট গুলো ছিল কিলোজুল পার কেজি, প্রতি কেজির জন্য কত পরিমাণ ওয়ার্ক ডান হচ্ছে। তাহলে এবার টোটাল সিস্টেমে ধরো তোমার m ডট মাস ফ্লো হচ্ছে, তো m ডট যদি ফ্লো হয় তাহলে তার জন্য যে ওয়ার্ক ডান, আমাদের ওয়ার্ক ডান কত ছিল 1 কেজির জন্য ছিল 964। তাহলে m ডট কেজির জন্য কত হবে? m ডট * 964, এটা হয়ে যাবে টোটাল। তাহলে টোটাল তোমার W ডট নেট সেটার ভ্যালু কত হয়ে যাবে? m ডট * 964। এটাই তোমার প্ল্যান্টের হিসেবে দেয়া আছে 130 মেগাওয়াট। এবার তুমি এটা করেছিলে কিলো রেসপেক্টিভ, মানে কিলো জুল পার কেজি ছিল, এটা মাস দিয়ে গুণ করেছে এত কেজি দিয়ে। তাহলে তোমাকে m ডট পেতে গেলে এই W নেটের যে ভ্যালুটা 130 মেগাওয়াটে না নিয়ে তোমাকে
কিলোওয়াটে আনতে হবে। তাহলে কি হয়ে যাবে 130 × 10⁻³ এটা হয়ে যাবে তোমার কিলোওয়াটের ভ্যালু। তাহলে এখান থেকে তুমি m ডট ক্যালকুলেট করো যে 130 × 10⁻³ ডিভাইডেড বাই 964 তোমার যে ভ্যালুটা আসবে এত কেজি তোমার মাস এত স্টিম ফ্লো হচ্ছে এই সিস্টেমে। দেখো তাহলে স্টিম মাস ফ্লো রেট কত হয়ে গেল, m ডট সমান এখানে ক্যালকুলেশন করে আসছে 134.854 কেজি পার সেকেন্ড এত কেজি মাস ফ্লো হচ্ছে। তাহলে আলটিমেটলি আমরা এই অঙ্কে কি করলাম, আমি যেখানে আমার প্রেসার দিয়েছিল সেখানে করেসপন্ডিং আমি এখানে যেহেতু স্টিম ছিল তাই সেখানকার এই জি এইচএফজি বার করলাম, এখানে যেহেতু 3 নম্বর পয়েন্টে ওয়াটার হয়ে গেছে তাই এখানকার এইচএফজি এসএফজি বার করলাম। এই পয়েন্টের আমার কিছু জানা ছিল না, কিন্তু আমি এটা জানি যদি আইডিয়াল কন্ডিশন হয় এখানকার এনট্রপি সেম থাকবে, তাহলে এখানকার এনট্রপি আর এখানকার এসএফজি জানা, তাহলে এস এনি প্রপার্টি ইজ ইকুয়াল টু এসএফ প্লাস এসএফজি এক্স ইনটু এসএফজি। সেখান থেকে আমি ড্রাইনেজ ফ্র্যাকশন পেলাম, সেই ড্রাইনেজ ফ্র্যাকশন এক্স যেটা পেলাম সেটা কাজে লাগিয়ে আমি এখানকার এনথালপি বার করলাম কার, এখানকার এইচএফ আর এইচএফজি নিয়ে H2 বার করলাম। তাহলে এখানকার যখন এনথালপি বের হলো তাহলে H1 - H2 করে আমি টারবাইন ওয়ার্ক ডান পেয়ে গেলাম। এবার পাম্প ওয়ার্ক ডান কি দেখেছি, পাম্প ওয়ার্ক ডান দেখেছি যে H4 - H3 করলেও হবে, কিন্তু এখানে আমার ডাটা H4 এর ভ্যালু দেয়া নেই, তাই আমি কি করলাম পাম্প ওয়ার্ক ডান এই প্রেসার ডিফারেন্স ইনটু স্পেসিফিক ভলিউম আমি স্টিম টেবিল থেকে পাচ্ছিলাম এট পার্টিকুলার প্রেসার 0.05 বারে গিয়ে। তাহলে সেখান থেকে আমি পাম্প ওয়ার্ক ডান পেলাম, তাহলে WT পেয়ে গেলাম, WP পেয়ে গেলাম। আমার কিউইন এর জন্য যেটা প্রয়োজন পড়ছে এই পয়েন্টে যদি 1 এই পয়েন্টে যদি 4 হয় তাহলে এখানে এনথালপি H1 এখানে এনথালপি H4 হলে H1 - H4 সেটা হবে কিউইন ফর ইউনিট মাস ফ্লো রেট। তাহলে সেই জন্য দেখো কি করব, H1 - H4 আমার H4 দরকার বলে পাম্পকে আমি আরেকবার লিখলাম H4 - H3 এবং পাম্পের টোটাল ওয়ার্ক ডান পেয়েছিলাম, তাই এই ক্যালকুলেশন থেকে আমি H4 পেয়ে গেলাম। তারপরে আমি এফিসিয়েন্সি বার করতে পারলাম, একটা থার্মাল এফিসিয়েন্সি কত হবে সেটা বার করে দিলাম। স্পেসিফিক স্টিম কনজাম্পশন কি হয় 1/W net সেটা আমি ক্যালকুলেট করলাম, এবং টোটাল পাওয়ার প্ল্যান্ট বলেছিল 130 মেগাওয়াট প্রোডিউস করছে, আমি এটা যদি কিলোওয়াটে আনি তাহলে 130 × 10⁻³ হবে, এবং যদি 1 কেজির জন্য আমার 964 দেয় তাহলে m ডট এর জন্য দেবে m ডট × 964। তাহলে এইভাবে আমি মাস ফ্লো রেটটা পেয়ে গেলাম বা স্টিম মাস ফ্লো রেটটা পেলাম, সেটা হয়ে গেল 134.854। আশা করছি তোমরা এই ভিডিওটা বুঝতে পেরেছো, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও।